চ্যানেল অলৌকিক প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসছে নিত্য নতুন অডিও স্টোরি। সেই সব গল্প শুনতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান গল্প আপনাদের কেমন লাগছে। চ্যানেল অলৌকিকের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জোলো বাতাসও দিচ্ছে। এমন দিনে মনে কি করি একটা ভাব হয়। দু একখানা বিলেতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পড়বো বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম। বাদলার দিনে মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাওয়ার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনা, কথাটা সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি। এমন সময় দরজায় কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাকা রাবারের পাম্পসু ছাড়তে ছাড়তে সে হেসে বলল, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? বললুম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলুম। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মিয়ানো দিন না? কিশোরী বললে, আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও, চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। তারানাথের কথা আমার যে কেন আগেই মনে পড়েনি, তা ভেবে অবাক লাগলো। বললুম, বসো, ধুতিটা বদলে নি। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দিই চলো, এইটুকু তো পথ। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সা পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মটলেনে তারানাথের বাড়ি হাজির হলো। দরজা খুললে তারানাথের মেয়ে চারি। কাকাবাবু, আজ আপনি আমার লেজের ডিজাইনটা আনতে ভোলেননি তো? রোজ রোজই আপনি ভুলে যান। না, আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে চারির হাতে দিতেই সে হাসি মুখে বাড়ির ভেতর যেতে যেতে বলল, বসুন, বাবাকে ডাকছি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পে লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তা বসে বসতে বসতে তারানাথ বললে, তারপর হঠাৎ যে? বললুম, ভালো লাগছিল না বাড়িতে বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। দু একখানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হলো। বললে, বসো বসো, জমিয়ে আগে। কি খাবে বলো? ও চারি, চারি, এদিকে শোন দেখি একবার। চারি এসে দাঁড়াতে তারানাথ বললে, যা দেখি, চট করে তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, চা পরে দিবি। তারপর আমাদের দিকে ফিরে বলল, কি গল্প বলবো? তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বললে, অমনি বলে বসলেন বিশ্বাস করি না? বিশ্বাস যদি নাই করব, তাহলে এত বাদলা এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে? সে গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললুম, আপনার কাছে
এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া। তোমাকে তো একদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি, ভেলকি। ও করায় গুরুর বারণ ছিল, তবে করিনি কি? করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু। বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাপু। আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বললে, আচ্ছা, সাধুরা যে চোখ বুজে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? তারানাথ জোর দিয়ে বললে, নিশ্চয়। সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন? যেমন ধরো সদ্য মৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তির তিথিতে শ্মশানে গর্ত করে সেই গর্তে মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের ওপর পদ্মাসনে বসে মাথার ওপর মরা দাঁড় কাকের বাঁদিকের ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। কিশোরী বললে, বীজ মন্ত্রটি কি? তারানাথ বললে, সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চারি তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করলে, আচ্ছা, তান্ত্রিক আর কাপালিকে পার্থক্য আছে নাকি কিছু? তারানাথ বললে, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু কিছু, কিন্তু একেবারে স্মৃতি কখনো ভুলতে পারবে না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। বলছি এখন, তোমরা আগে খেয়ে নাও। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেকদিন পরে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। আমি বললুম, এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের? বটেই, আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতুপাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ, এই তক্ত বসে রাখ। নাও, চা খাও। আমরা চায়ের চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করলে, আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। রামনিধনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে। মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফলমূল এসব দিয়ে আসতো। বৌঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভড়ং দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই, তোর ওই ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছে পয়সা না নেওয়ার জন্য সাধুর ওপর আমার বেশ একটা আকর্ষণ জন্মালো। এলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকে হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলা কাঠ তুলে ধুনিতে গুজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল,
আয়, এগিয়ে এসে বস। আমি সাধুর সামনে ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে রে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর আবার তোকে ফিরে আসতে হবে। এ চিহ্ন না দেখতে পেলে তোকে আমি এসব কথা বলতাম না, তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব একটা ভালো নয়। কি রকম? বছরখানেক ভেতরে তোর অনেক বড় খুব বিপদ আছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণও সংশয় হতে পারত। বললাম, কি রকম বিপদ কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচব কি করে? সাধু বলল, তা আমিও ঠিক করে বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে তোর পিছনে একটা অন্ধকার স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি রে, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা, ধুনিতে পট পট করে কাঠের গাঁট শুকার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিন কখনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটি করবি। যতই বিপদ আসুক প্রাণটি বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোকে বিপদ বুঝতে পারলাম। বললাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম, যা ভালো মন্দ যাই আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোড় করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভুঁড়ো কুঁচকে বলল, ওসব হবে টবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে সাবধান করে দেব। তারপরেই একটা আধপোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা ভাগ, পালা। বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় যে চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটলো, কিছুই আর ভালো লাগে না।
কেবলই বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরেমি পেয়ে বসলো। আরো কিছুদিন এভাবে কাটার পর একদিন সত্যিই কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে আসবে। এজন্য সারাদিনই প্রায় হাঁটতাম, যত দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। খোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অভাবন গৃহস্বামী হলে গোয়াল ঘরের এক পাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত। সেখানেই বসে রাখতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাবার। কিশোরী প্রশ্ন করল, জিনিসপত্রের দাম তখন কিরকম ছিল? তারানাথ বলল, গায়ের দিকের বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবাই তো গ্রামেই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁটা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে আমরা আরও কমের ভেতরেই পেয়ে যেতাম। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজনে মিলে একটা গোটা পাঁঠা খেয়ে ফেললেন? তা পারবো না কেন? গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল, আর অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনছো? আমার বাবার খাইয়ে হিসাবে 10টা গায়ের মধ্যে নাম ডাকছিল। সে গল্প এখন পরে হবে একদিন। কিশোরী বললে, হ্যাঁ হ্যাঁ, যে গল্প হচ্ছিল সেটাই হোক। তারানাথ আবার বলতে শুরু করল, এইভাবে কিছুদিন বেরিয়ে বিরক্ত ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাতে দাক্ষিণ্যে ভালো মন্দ খাওয়া, এই চলছিল। কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধেবেলায় এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় ঘনবসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর। আম জাম বাঁশবাগানে ভরা। একটা আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর একটা বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পোড়া চালের বড় বড় 8-10খানা ঘর, মাঝখানে উঠোনটাকে ঘিরে বিরাট ধানের গোলা। এক পাশে গোয়ালের কখানা গরু সাজালে দোয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির মধ্যে শাঁখে ফু পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, এগে কি চাই? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধা হবে কি? এগে আপনারা? ব্রাহ্মণ। লোকটা আসুন আসুন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসল। পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক কিন্তু বেশ ভালো। আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে। বসে গল্প করে আরেকটু বাদে বোধহয় হুঁকোটিকে এগিয়ে দিয়ে বলল, সাজুন, ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর না? এই যে
তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব বলল, আগে ও কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টি চাল দিতে পারছি, সে তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আবার সমান হয় না। এই তো 3-7 আগে আমার বাড়িতে সে কি কাণ্ড! ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? তাহলে তো বরং ভালো ছিল। শুনুন না কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকেল নাগাদ লাল কাপড় পরা এক সন্ন্যাসী এসে বলে, তোমার এখানে থাকবো। তা আমার সাদা মনে কাদা নেই, বলুন থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থাও করে দিলুম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা মোটা পৈতের গোছা, দেখে কিছু বোঝার উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপর করে তামাকের গুল ঝেড়ে কলকেটিকে এক পাশে রেখে মাধব বলল, সে রাত্রিরে কিছুই হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললে, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললুম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথার রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার ওই মেয়েকে আমায় দাও, আমি ভৈরবী করব। ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল, তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জমা হয়ে গেল। বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিলে এই গ্রাম থেকে আর বেরুতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। শুনছিলেন তারনাথতান্ত্রিক ও বেতালের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ শুনতে পাবেন পরের সপ্তাহে। ধন্যবাদ।